হ্যালো এভরিওয়ান, মৌলের ধারণা ও রাসায়নিক গণনার বরিশাল বোর্ড 2026 সালের সৃজনশীল প্রশ্নের সলভ ক্লাসে তোমাদের স্বাগতম। প্রশ্নটি পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় সমন্বয়ে এসেছিল। তাহলে দেখো, আমরা শুরু করি। গ নং কোশ্চেনে কি বলছে? উদ্দীপকে 2 নং এ উল্লেখিত যৌগের আণবিক সংকেত নির্ণয় করো। এখন 2 নং এ কি বলছে? সোডিয়ামের ফসফরাস এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি দেওয়া আছে। যৌগটির আণবিক ভর হচ্ছে 164। দেখো গ নাম্বার, এখানে সোডিয়াম এর শতকরা সংযুক্তি কত? 42.07%। ফসফরাসের শতকরা সংযুক্তি কত? 18.90%। এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি কত? 39.02%। এবং এদের যে আণবিক ভর, অর্থাৎ যৌগের আণবিক ভর দেওয়া আছে হচ্ছে 164। তাহলে শতকরা সংযুক্তি থেকে আণবিক ভর বের করার জন্য আমাদের আগে স্থূল সংকেত বের করতে হবে। দেখো এখন আমরা কি করব, যে এই যে শতকরা সংযুক্তিগুলো আছে তাকে আমরা নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এখানে লিখবা যে শতকরা সংযুক্তিগুলোকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে পাই। সোডিয়াম হচ্ছে 42.07 ভাগ হচ্ছে সোডিয়ামের ভর কত? 23। এটুকু ক্যালকুলেশন করলে তোমাদের মান আসবে হচ্ছে 1.82। তারপর দেখো ফসফরাসের ক্ষেত্রে কত? 18.90 ভাগ ফসফরাসের ভর কত? 31। এটুকু তোমরা যদি ক্যালকুলেশন করো মান আসবে 0.60। অক্সিজেনের ক্ষেত্রে 39.02 ভাগ অক্সিজেনের কত? 16। ক্যালকুলেশন করলে তোমাদের মান আসবে হচ্ছে 2.43। এখন দেখো এই ভাগফলগুলোর মধ্যে কার ভাগফলের মান সবচেয়ে ছোট? অবশ্যই ফসফরাসের 0.60। তাহলে আমরা এখানে লিখব যে ভাগফলগুলোর মধ্যে যার মান ছোট, অর্থাৎ সেই ছোট মান দ্বারা প্রত্যেকটা ভাগফলগুলোকে আবার ভাগ করব। অর্থাৎ এই ছোট ভাগফল দ্বারা এই ভাগফলগুলোকে, প্রত্যেকটা ভাগফলগুলোকে আবার আমরা ভাগ করব। দেখো সোডিয়ামের ক্ষেত্রে 1.82 ভাগ হচ্ছে 0.60। তাহলে এটুকু আমরা ক্যালকুলেশন করলে কত আসবে? মান আসবে হচ্ছে 3। ফসফরাসের ক্ষেত্রে দেখো 0.60 ভাগ হচ্ছে, দেখো ছোট মান ওই 0.60 দ্বারাই ভাগ হবে। 0.60 মান কত আসে? 1। অক্সিজেনের দেখো 2.43 ভাগ হচ্ছে 0.60, এটার মান আসবে হচ্ছে 4। এখন দেখো স্থূল সংকেত। সুতরাং স্থূল সংকেত আমরা পেয়ে গেলাম। স্থূল সংকেত দেখো, সোডিয়ামের কত? সোডিয়াম হচ্ছে 3, ফসফরাসের 1, এটা লেখার দরকার নেই। অক্সিজেন হচ্ছে 4, তাহলে ট্রাইসোডিয়াম ফসফেট। এখন আণবিক সংকেত, আণবিক সংকেত কি হবে? আগে হচ্ছে স্থূল সংকেত আমরা লিখব PO4, এখানে ব্যাকেটে ছোট হাতে একটা এন দিব। এখন এই এন এর ক্ষেত্রে এই এন এর মান বের করার জন্য আমাদের কি জানতে হবে? যৌগের আণবিক ভর তো আমাদের প্রশ্নে দেওয়াই আছে, কিন্তু আমাদের স্থূল সংকেতের আণবিক ভরও আমাদের জানতে হবে। স্থূল সংকেতের আণবিক ভর আসে হচ্ছে 164, অর্থাৎ এই যৌগের আণবিক ভরের সমানই। তাহলে দেখো আমরা এন ইকুয়াল টু হচ্ছে উপরে দেব হচ্ছে যৌগের আণবিক ভর। যৌগের আণবিক ভর কত? 164। আর নিচে দেব হচ্ছে, নিচে থাকবে হচ্ছে কি এই স্থূল সংকেতের আণবিক ভর, সেটার মানও যেহেতু 164, তার মানে হচ্ছে কত হচ্ছে? এন এর মান 1 হচ্ছে 1। এখন যদি আমরা এই Na3PO4, এই এন এর মান আমরা যদি এখানে 1 বসাই, তাহলে তো এই Na3PO4ই হচ্ছে। তার মানে এই যৌগটির হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত কি একই। বুঝতে পেরেছো? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। এটুকু তুলে নাও বা স্ক্রিনশট দিয়ে রাখো। এখন আমরা ঘ নং কোশ্চেনে আসি। ঘ নং কোশ্চেনে বলেছে উদ্দীপকে 1 যৌগ ও 1 নং উৎপাদ লবণের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন হলেও পানিতে দ্রবণীয় বিশ্লেষণ করো। এটা হচ্ছে ঘ নাম্বার। দেখো উদ্দীপকের যে বিক্রিয়াটা দিছে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট,
যোগ হচ্ছে এক্স, এখানে বিক্রিয়া করছে কি ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ কার্বন ডাই অক্সাইড যোগ পানি। এখানে এক্স যৌগটা কি হবে, এক্স যৌগটা হবে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এদের বন্ধন গঠন প্রক্রিয়া ভিন্ন। কারণ হচ্ছে দেখো, ম্যাগনেসিয়াম একটা ধাতু, ক্লোরিন হচ্ছে অধাতু। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেন অধাতু, ক্লোরিন হচ্ছে কি অধাতু। ধাতু ধাতু অধাতু মিলে আয়নিক বন্ধন গঠন করে, অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড আয়নিক বন্ধন গঠন করছে। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড অধাতু অধাতু সমযোজী বন্ধন গঠন করে। তাহলে আমরা লিখব যে ম্যাগনেসিয়াম ধাতু দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়, ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়। আর ক্লোরিন অধাতু দুইটা ইলেকট্রন গ্রহণ করে, অর্থাৎ দুইটা ক্লোরিন অধাতু দুইটা ইলেকট্রন কি করবে, গ্রহণ করে দুইটা ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হবে। তাহলে দেখো, এদের মধ্যে যে বিপরীতধর্মী আয়নের সৃষ্টি হলো, অর্থাৎ একটা পজিটিভ একটা নেগেটিভ, এই আয়নদ্বয়ের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, যার মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। বুঝতে পেরেছো? তাহলে তুমি এই আয়নিক ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে তুমি যদি পানিতে যোগ করো, তো পানিতে যদি তুমি এই আয়নিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড যোগ করো, তাহলে কি ঘটবে? আমাদের আগে পানির অণুর পোলার গঠনটা একটু জানতে হবে। দেখো, এখানে অক্সিজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে ডেল পজিটিভ আর হচ্ছে টু ডেল নেগেটিভ। তুমি যদি এই ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে অর্থাৎ পানিতে যোগ করো, আয়নিক ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে তুমি পানিতে যোগ করলে, এই যে পানির যে ঋণাত্মক প্রান্ত, এই যে ঋণাত্মক প্রান্ত, আর এটা হচ্ছে কি ধনাত্মক প্রান্ত, ঋণাত্মক প্রান্ত এই ম্যাগনেসিয়াম 2+ আয়নকে এবং এই ধনাত্মক প্রান্ত এই ক্লোরিন আয়নকে নিজের দিকে আকর্ষণ করবে, পরস্পরকে আকর্ষণ করবে। যখনই আকর্ষণ করবে, এই আকর্ষণের ফলে এই পানির অণু হচ্ছে এই আয়নকে চারিদিকে ঘিরে ফেলে। ফলে যে ক্লাস শক্তি আছে, সেই ক্লাস শক্তি ভেঙে এরা পানিতে দ্রবীভূত হয়ে যায়। তোমরা এটা হচ্ছে একটু চিত্রের মাধ্যমে তোমাদের দেখাতে হবে। আমি যে এই টোটালটাকে একটু মুছে দেই। দেখো, ম্যাগনেসিয়াম আয়নের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম 2+, এখানে একটা অক্সিজেন, দুইটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, চারটা অক্সিজেন, পাঁচটা অক্সিজেন। দেখো, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। অর্থাৎ এই পানির অণু দ্বারা কি হচ্ছে, এই ম্যাগনেসিয়াম আয়ন এই পানির অণু কি করছে, ঘিরে ফেলছে। এখানে দেখো হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, ডেল পজিটিভ অর্থাৎ ধনাত্মক প্রান্ত, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, এটা কি ডেল পজিটিভ। এখানে হচ্ছে ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, এখানে হচ্ছে কি ডেল পজিটিভ। তাহলে দেখো, মেন কথা যে এই যে ম্যাগনেসিয়াম 2+, এটা হচ্ছে ধনাত্মক চার্জ। তাহলে ধনাত্মক চার্জটা কি করবে? দেখো, এই যে পানিতে ঋণাত্মক প্রান্তটা আছে, পানিতে ঋণাত্মক প্রান্তটা এই ধনাত্মক চার্জকে কি করবে? আকর্ষণ করবে। অপরদিকে এই যে এই ধনাত্মক প্রান্তটা আছে, পানির তো দুইটা প্রান্ত, দেখো, একটা ঋণাত্মক প্রান্ত, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত। তাহলে ঋণাত্মক প্রান্তটাই ম্যাগনেসিয়াম 2+কে কি করছে? আকর্ষণ করছে। কারণ পজিটিভ নেগেটিভ চার্জ পরস্পরকে আকর্ষণ করবে, এটাই স্বাভাবিক। আর এই যে ধনাত্মক প্রান্তটা আছে, তা কি করবে? দেখো, ক্লোরিন মাইনাস, এখানে হচ্ছে অক্সিজেন, এখানে অক্সিজেন দেয়, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন। এখানে দেখো, একটু ভালোভাবে আঁকাই। এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। তাহলে হচ্ছে টু ডেল নেগেটিভ,
টু ডেল নেগেটিভ, টু ডেল নেগেটিভ, টু ডেল নেগেটিভ। এখানে হচ্ছে ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ। এটা হচ্ছে ডেল পজিটিভ, এটা হচ্ছে ডেল পজিটিভ। তার মানে এই পজিটিভ প্রান্ত, পানির মধ্যে যে পজিটিভ প্রান্তটা আছে, সেই পজিটিভ প্রান্তটা এই ক্লোরিনের নেগেটিভ প্রান্তকে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে দেখো পানিতে যে নেগেটিভ প্রান্ত সেটাও পজিটিভ, নেগেটিভ প্রান্তটা হচ্ছে পজিটিভ প্রান্তকে আকর্ষণ করছে, অর্থাৎ পজিটিভ চার্জকে আকর্ষণ করছে। আর এই পজিটিভ প্রান্তটা হাইড্রোজেন, সেটা হচ্ছে এই নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে। তাহলে এই আকর্ষণের ফলে কি হচ্ছে, এই ম্যাগনেসিয়াম আয়ন অর্থাৎ ক্লোরিন আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ক্লোরিন আয়নকে এরা হচ্ছে পানির অণু দ্বারা ঘিরে ফেলছে। আর যখনই ঘিরে ফেলছে তখন এদের মধ্যে যে ক্লাস শক্তি আছে সেই শক্তিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই ম্যাগনেসিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হয়ে যাবে। বুঝতে পেরেছো? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। তারপরে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন একটা অধাতু, ক্লোরিন একটা অধাতু। তাহলে হাইড্রোক্লোরিক হচ্ছে একটা সমযোজী বন্ধন। তাহলে হাইড্রোজেন ও ক্লোরিন অধাতু পরস্পরের সাথে কি করবে, একটা করে ইলেকট্রন শেয়ার করে এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হবে। এখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অক্সিজেনের থেকে বেশি হওয়ার কারণে ক্লোরিনের যে তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3.17, আর অক্সিজেন হচ্ছে 2.1। অর্থাৎ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হাইড্রোজেন থেকে বেশি হওয়ার কারণে এদের যে শেয়ারকৃত ইলেকট্রন, ক্লোরিন কি করবে, ক্লোরিনের দিকে অল্প একটু ঝুঁকে যাবে। কারণ ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সেই জন্য এই যে শেয়ারকৃত ইলেকট্রন, এই ইলেকট্রন কি করবে, ক্লোরিনের দিকে একটু ঝুঁকে যাবে। ফলে যখনই ঝুঁকে যাওয়ার ফলে ক্লোরিনের দিকে ঝুঁকে গেল, তখন ক্লোরিনের দিকে ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হলো, অর্থাৎ ডেল নেগেটিভ, এবং হাইড্রোজেন হচ্ছে কি ডেল পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়ে গেল। বুঝতে পেরেছো? এখন তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড পানিতে মিশ্রিত করলে কি হচ্ছে দেখো, হাইড্রোজেন, এটা যেহেতু ডেল পজিটিভ, আর এখানে হচ্ছে ক্লোরিন ডেল নেগেটিভ। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে, পজিটিভ, আর ক্লোরিন হচ্ছে নেগেটিভ। এখানে হচ্ছে সেম ঘটছে, সেম কি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। দেখো হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। এখানে ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ। এখানেও ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ। এটা যেহেতু পানির পোলার গঠন। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, আমি একটু আঁকিয়ে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি। দেখো এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন। এখানে হচ্ছে ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ, ডেল পজিটিভ, ডেল পজিটিভ, টু ডেল নেগেটিভ। তাহলে দেখো এই যে ঋণাত্মক চার্জ আর হচ্ছে হাইড্রোজেনের ধনাত্মক চার্জ, তাহলে এই পানির ক্ষেত্রে এই যে ধনাত্মক এবং হচ্ছে ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়েছে, তখন এই কি করবে, তুমি যখনই একটা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে পানিতে মিশ্রিত করবা, তখন এই যে পানির যে ঋণাত্মক প্রান্তটা আছে, সেই ঋণাত্মক প্রান্তটা এই হাইড্রোজেনের ধনাত্মক প্রান্ত কি করবে, ধনাত্মক চার্জকে আকর্ষণ করবে। ধনাত্মক চার্জ আকর্ষণ করলো নিজের দিকে। আর ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে, ক্লোরিনের দেখো সেম, অর্থাৎ আমরা আয়নিক যৌগে যেটা দেখলাম এটাও সেম, যে ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে,
এই যে ধনাত্মক চার্জটা প্রান্ত আছে, অর্থাৎ ধনাত্মক প্রান্তটা এই যে ক্লোরিনকে নিজের দিকে আকর্ষণ করে নিচ্ছে। তাদের মধ্যে আকর্ষণের ফলে তারা পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? আশা করি সুন্দর মতো বুঝতে পেরেছো। দেখো আমাদের ক্লাসটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই মতামত জানিও কমেন্টে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।